আমাদের গল্প এমন এক ভূমি থেকে শুরু হয় যেখানে ধুলায় মরুভূমির বাতাসের মতো কিংবদন্তি আর স্মৃতি মিশে আছে পার্শ্ব ও আরবের বিশাল প্রাচীন ভূখণ্ড। এখানে জ্বলন্ত সূর্য আর তারা নিচে গল্প ছিল যেন মুদ্রার মতো, আর ভয় ও শ্রদ্ধার মাঝখানে জন্ম নিত কিংবদন্তি। এই কিংবদন্তিগুলোর মধ্যে সবচেয়ে টিকে থাকা একটি হল রক বা রুক, এমন এক প্রাণী যার নাম শুনলেই মনে হতো বিশাল ডানার ঝাপটায় আকাশ ভেঙে যাচ্ছে। রকের সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটেছিল কিংবদন্তি 1001 রাতে, বিশেষ করে সিনবাদ নাবিকের যাত্রায়, যেখানে এটিকে অকল্পনীয় বিশাল এক পাখি হিসেবে চিত্রিত করা হয়েছিল যা তার নখরে হাতি তুলতে সক্ষম। কিন্তু রক শুধু একজন দুঃসাহসীর গল্পে অলঙ্করণ ছিল না, এটি ছিল একটি সাংস্কৃতিক স্তম্ভ যা যাযাবরদের তাঁবুতে এবং পণ্ডিতদের পুঁথিতে সমানভাবে ফিসফিস করে বলা হতো। তবে এর উৎস আজও রহস্যময়। রক কি ঐশ্বরিক ক্রোধ বা প্রাকৃতিক বিপদের রূপক ছিল, দূরবর্তী নিষিদ্ধ ভূমির এক প্রতীকী রক্ষক, নাকি এই গল্পগুলো কোনো বাস্তব কিছুর বিকৃত কিন্তু অবিচল প্রতিধ্বনি ছিল? এমনকি ইবনে বতুতা, এক 4 শতকের মহান পরিব্রাজক, বিশাল আকারের পাখির গল্প বর্ণনা করেছেন। তার প্রথম হাতের ভ্রমণ বৃত্তান্তকে তিনি যে অঞ্চলগুলো ভ্রমণ করেছেন সেখানকার মৌখিক ঐতিহ্যের সাথে মিশিয়ে দিয়েছেন। রক শুধু কিংবদন্তির এক প্রাণী ছিল না, এটি ছিল এক জীবন্ত মৌখিক দৃশ্যের অংশ, মিথ, স্মৃতি এবং ভুল বোঝা বাস্তবতার একটি সংকর। আর এভাবেই রক মানুষের কল্পনায় উড়াল দিল, শুধু হাতির শিকারী হিসেবে নয়, বিস্ময় ও সতর্কতার প্রতীক হিসেবে পরিচিত বিশ্বের প্রান্তে এক বিশাল প্রশ্নচিহ্ন। অগণিত প্রজন্মের কল্পনায় রক কখনোই নিছকি একটি পাখি ছিল না, এটি ছিল প্রকৃতির এক শক্তি, বিশাল, অস্পৃশ্য এবং এর বিশালত্বের দিক থেকে প্রায় ঐশ্বরিক। রকের বর্ণনা ধারাবাহিকভাবে এটিকে ধারণার অতীত এক প্রাণী হিসেবে চিত্রিত করে, যার ডানার বিস্তার সূর্যকে গ্রাস করতে পারে এবং যার নখর পর্বত ছিঁড়ে ফেলতে যথেষ্ট শক্তিশালী। এর উপস্থিতি সেনাবাহিনী ছত্রভঙ্গ করতে এবং পুরো শহরকে নীরব করে দিতে যথেষ্ট ছিল। সিনবাদের গল্পে এটি কেবল একটি ভয়ঙ্কর শিকারী নয়, এটি আকাশবাউন্ড আতঙ্ক এবং মহিমার মূর্ত প্রতীক। অনেক গল্প রকের শক্তিকে তার আকারের মাধ্যমে জোর দেয়, এর ডিম পাথরের মতো বড়, এর বাসা পুরো পাহাড় জুড়ে বিস্তৃত। কিছু বর্ণনা এমনকি ইঙ্গিত দেয় যে যখন এটি উড়ত, এর ডানার ঝাপটা ঝড় সৃষ্টি করত এবং এর ছায়া গ্রহণীর মতো পৃথিবীকে অন্ধকার করে দিত। এই অতিরঞ্জনগুলো কেবল নাটকীয় অলঙ্করণ ছিল না, তাদের একটি উদ্দেশ্য ছিল। রক প্রকৃতির অদম্য বিশালতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল, অজানা কিছুর মুখে মানবতা কতটা ক্ষুদ্র এবং দুর্বল তার একটি স্মারক। বিশেষ করে লক্ষণীয় হল শতাব্দীর পর শতাব্দী ধরে এবং সংস্কৃতি জুড়ে এই বর্ণনাগুলো কতটা একই রকম রয়ে গেছে। যদিও প্রতিটি গল্প নিজস্ব স্থানীয় স্বাদ যোগ করতে পারে, মূল চিত্রটি টিকে থাকে, একটি বিশাল পাখি, আদিম ও শক্তিশালী, সভ্যতার সীমানার ঠিক বাইরে লুকিয়ে আছে। এই অসাধারণ সামঞ্জস্যতা আকর্ষণীয় প্রশ্ন তোলে। কেন এমন নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো ভিন্ন উৎস এবং অঞ্চলে টিকে থাকে? সম্ভবত এর উত্তর কেবল সাধারণ কল্পনায় নয়, সাধারণ স্মৃতিতে নিহিত, এমন কিছু বর্ণনা করার একটি সম্মিলিত প্রচেষ্টা যা একবার দেখা গেছে কিন্তু কখনোই বোঝা যায়নি। একটি প্রাণী যা বিশ্বের পরিচিত বিন্যাসে মানিয়ে নিতে খুব বড় ছিল, যা সারমর্ম জীবাশ্ম বা ফটোগ্রাফে নয়, বরং পৌরাণিক কাহিনীতে সংরক্ষিত আছে। রক কেবল ভয়ঙ্কর ছিল না, এটি স্মরণ করা হয়েছিল যেন এর উপস্থিতি একবার প্রাচীন বিশ্বে একটি বাস্তব ছায়া ফেলেছিল। রকের কিংবদন্তি আরবের বালিতে বা 1001 রাতের পাতায় সীমাবদ্ধ থাকেনি। স্বয়ং মহান পাখির মতোই মিথ ডানা মেলেছিল, এর উৎস ছাড়িয়ে অনেক দূরে যাত্রা করে, ব্যবসায়ী, নাবিক এবং অভিযাত্রীদের মুখে মুখে বাহিত হয়ে তারা সমুদ্র এবং সাম্রাজ্য অতিক্রম করার সময়। মধ্যপ্রাচ্যের একটি গল্প হিসেবে যা শুরু হয়েছিল, তা শীঘ্রই ইউরোপ এবং তার বাইরের কল্পনায় উর্বর ভূমি খুঁজে পেয়েছিল। রককে পশ্চিমা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বরগুলির মধ্যে একজন ছিলেন মার্কো পোলো। 3 শতকের শেষের দিকে তার ভ্রমণের সময় পোলো মাদাগাস্কার দ্বীপে একটি বিশাল পাখির গল্প শোনার কথা বর্ণনা করেছেন, যা এতটাই শক্তিশালী ছিল যে এটি একটি হাতিকে তুলে নিতে পারত। তিনি নিজে এটি দেখেছেন বলে দাবি করেননি, তবে তার প্রতিবেদনের নির্ভুলতা এবং আত্মবিশ্বাস ইউরোপীয়দের চোখে গল্পটিকে নতুন বৈধতা দিয়েছিল। সেই মুহূর্ত থেকে রক আর কোনো দূরবর্তী পূর্বদেশীয় কৌতূহল ছিল না, এটি মধ্যযুগীয় পণ্ডিত এবং প্রকৃতিবিদদের হলঘরে মুগ্ধতা এবং বিতর্কের বিষয় হয়ে ওঠে। মিথের এই বিশ্বব্যাপী স্থানান্তরী রককে এতটা টিকে থাকার কারণ করে তোলে। ইউরোপে এটিকে বৃহত্তর বিস্তারিগুলোর বস্ত্রপটে একত্রিত করা হয়েছিল, মধ্যযুগীয় সংকলন যা বাস্তব এবং কাল্পনিক উভয় প্রাকৃতিক বিশ্বকে তালিকাভুক্ত করতে চেয়েছিল। সেখানে এটি ড্রাগন, ইউনিকর্ন এবং গ্রিফনদের সাথে যোগ দিয়েছিল, এমন প্রাণী যা পর্যবেক্ষণ এবং বিশ্বাসের মধ্যেকার রেখাটি আবছা করে তুলেছিল। সময়ের সাথে সাথে রকের প্রতিধ্বনি আধুনিক সাহিত্য এবং পপ সংস্কৃতিতে পাওয়া যায়। টলকিনের মিডলার্থের বিশাল ঈগল থেকে শুরু করে ফ্যান্টাসি চলচ্চিত্রের দানবীয় আকাশপ্রাণী পর্যন্ত রকের উত্তরাধিকার টিকে আছে। এটি বিশ্বের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে, প্রাচীন এবং আধুনিক, পূর্ব এবং পশ্চিম, বাস্তব এবং কাল্পনিক, প্রমাণ করে যে কিছু মিথ কেবল মাটির উপরে থাকতে খুব বেশি আকর্ষক। রক তার অনন্য বিস্তারিত বৈশিষ্ট্য সহ দৈত্যাকার পৌরাণিক পাখির জগতে একা নয়। বিভিন্ন সংস্কৃতি এবং মহাদেশ জুড়ে আমরা আশ্চর্যজনকভাবে একই রকম প্রাণী খুঁজে পাই, বিশাল,
আকাশনিবাসী প্রাণী যা ঐশ্বরিক এবং প্রাকৃতিকতার মাঝখানের শূন্যস্থানে বিদ্যমান বলে মনে হয়। এগুলি কাকতালীয় নয়। তারা মানুষের মনস্তত্ত্বে একটি গভীর, সম্ভবত সর্বজনীন প্যাটার্নের ইঙ্গিত দেয়। আকাশকে খালি না ভেবে বরং জীবিত, শক্তিশালী এবং কখনো কখনো বিপজ্জনক হিসাবে কল্পনা করার প্রয়োজন। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গরুড হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যগুলিতে বিশালভাবে উপস্থিত। এই অর্ধপাখি, অর্ধমানব মূর্তিটি কেবল একটি প্রাণী নয়, এটি একটি পবিত্র সত্তা, দেবতা বিষ্ণুর বাহন এবং গতি, শক্তি ও ঐশ্বরিক কর্তৃত্বের প্রতীক। রোকের মতো গরুডকেও প্রাচী বিশাল ডানার বিস্তার এবং সূর্যকে ঢেকে দেওয়ার ক্ষমতা সহ বর্ণনা করা হয়। আকাশের এমন এক প্রাণী যা এতটাই শক্তিশালী যে এটি স্বয়ং আবহাওয়াকে নতুন আকার দেয়। উত্তর আমেরিকার অনেক আদিবাসী উপজাতিদের মধ্যে থান্ডারবার্ড একই রকম ভূমিকা পালন করে। ঝড়, বজ্রপাত এবং ঐশ্বরিক প্রতিশোধের সাথে সম্পর্কিত। এটি ধ্বংস এবং পুনর্নবীকরণ উভয় নিয়ে আসে বলে বিশ্বাস করা হতো। থান্ডারবার্ড কেবল একটি কিংবদন্তি ছিল না, এটি একটি আধ্যাত্মিক শক্তি ছিল, প্রকৃতির ছন্দ এবং জীবনের চক্রের সাথে গভীরভাবে আবদ্ধ। এমনকি পশ্চিমা ঐতিহ্যগুলিতেও আমরা সমান্তরাল খুঁজে পাই। ফিনিক্স আকারে ছোট হলেও একই রকম প্রতীকী ওজন বহন করে, আগুন, পুনর্জন্ম এবং চিরন্তন প্রত্যাবর্তন। এই সমস্ত প্রাণী তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রেক্ষাপটে নিছক গল্প বলার চেয়েও বৃহত্তর কিছুর ইঙ্গিত দেয়। তারা একটি সাধারণ আকাঙ্ক্ষার দিকে ইঙ্গিত করে, আকাশের বিশালতা এবং এর ধারণ করা শক্তি ব্যাখ্যা করা। কেন এতগুলি স্বতন্ত্র সংস্কৃতি বিশাল পাখিকে পবিত্র বা ভজঙ্কর হিসাবে কল্পনা করে? এই পৌরাণিক কাহিনীগুলি কি সমান্তরাল আবিষ্কার, নাকি তারা একটি সাধারণ উৎসের ইঙ্গিত দেয়, কিছু প্রাচীন স্মৃতি, ভুল বোঝা এবং সময় ও ভূগোলে বৃদ্ধিপ্রাপ্ত? সেই প্রশ্নের উত্তর আমাদের ধারণার চেয়েও কাছাকাছি হতে পারে। বহু প্রজন্ম ধরে পণ্ডিত, প্রকৃতিবিদ এবং অভিযাত্রীরা রকের পেছনের সত্য উন্মোচনের চেষ্টা করেছেন। এটা কি কেবল একটা গল্প ছিল, যা মনোরঞ্জনের জন্য নাটকীয়ভাবে অতিরঞ্জিত করা হয়েছিল, নাকি এর মূলে কিছু বাস্তব ছিল? এমন এক প্রাণী যা একসময় জীবিত ছিল, এখন সময়ের অতলে হারিয়ে গেছে। একটি জনপ্রিয় তত্ত্ব দীর্ঘকাল ধরে মাদাগাস্কারের এলিফ্যান্ট বার্ড, অ্যাপিওরনিস ম্যাসেমসকে কেন্দ্র করে। সত্যিই এক বিশাল উড়তে অক্ষম পাখি, যা প্রায় 10 ফুট লম্বা ছিল এবং পরিচিত মেরুদণ্ডীদের মধ্যে সবচেয়ে বড় ডিম পারত। যে সকল নাবিকের জীবাশ্ম ডিমের উপর হোঁচট খেয়েছিলেন, রকের সাথে এর সংযোগ তাদের কাছে স্পষ্ট মনে হয়েছিল। বিশাল পাখি, বিশাল ডিম, রহস্য সমাধান। কিন্তু এলিফ্যান্ট বার্ডের একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল, এটি উড়তে পারত না। এটি হাতি বহন করতে পারত না, বা আকাশে ছায়া তৈরি করতে পারত না। তাহলে কেন এত প্রাচীন গল্পে এমন অসম্ভব ক্ষমতা সম্পন্ন পাখির বর্ণনা দেওয়া হয়েছে? উত্তর হয়তো এক আশ্চর্যজনক ভুল ব্যাখ্যার মধ্যে নিহিত, জীবিত প্রাণীর নয়, বরং সুদূর অতীতের। মরুভূমি অঞ্চলে এবং প্রাচীন নদীগর্ভে ভ্রমণকারী ও যাযাবররা কখনো কখনো বিশাল জীবাশ্মীভূত হাড়ের সন্ধান পেতেন। ডাইনোসর ধারণার অস্তিত্ব আসার অনেক আগে এই অবশেষগুলি ব্যাখ্যাতীত ছিল। একটি বিশাল ফেমারকে দানবীয় পাখির পা মনে হতে পারত। একটি টেরোসরের কঙ্কাল, তার বিশাল ডানার বিস্তার এবং লম্বা মাথার খুলি সহ সহজেই আকাশনিবাসী টাইটানের পৌরাণিক কাহিনীর জন্ম দিতে পারত। প্রাচীন মানুষ যা পেয়েছিল তা সম্ভবত পাখি ছিল না, বরং প্রাগৈতিহাসিক সরীসৃপ এবং ডাইনোসরদের জীবাশ্মীভূত অবশেষ, টেরোসর, থেরোপড এবং অন্যান্য বিলুপ্ত দৈত্য। সেগুলোকে ব্যাখ্যা করার জন্য কোনো বৈজ্ঞানিক কাঠামো না থাকায় এই জীবাশ্মগুলি কিংবদন্তির বীজ হয়ে ওঠে। এবং এভাবেই রকের মিথ শুধুমাত্র কল্পনা নাও হতে পারে, এটি হয়তো ইতিহাসের সবচেয়ে কাব্যিক ভুল বোঝাবুঝিগুলির মধ্যে একটি, এক মিথ যা উদ্ভাবন থেকে নয়, বরং প্রাচীন হাড়ের মুখোমুখি হয়ে শ্রদ্ধাবোধ থেকে জন্ম নিয়েছিল। তারা যা খনন করেছিল তা বোঝার চেষ্টা করতে গিয়ে আদিম মানুষেরা শুধু দানব কল্পনা করেনি, তারা পৃথিবীর সুদূর অতীত থেকে আসা প্রকৃত দৈত্যদের প্রতিধ্বনি করেছিল। তাহলে রক শুধু ভয় বা বিস্ময়ের প্রতীক নয়, এটি মানুষের অব্যক্তকে ব্যাখ্যা করার, প্রাচীন সত্যের টুকরোগুলোকে দিগন্ত পেরিয়ে উড়ে যাওয়া গল্পে পরিণত করার প্রবণতার একটি জানালা। এবং সম্ভবত সবচেয়ে বড় শিক্ষা এটাই, কখনো কখনো আমাদের সবচেয়ে স্থায়ী মিথগুলো মোটেও মিথ্যা নয়, কেবল ভুল বোঝা সত্য যা পুনরায় আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আছে। আপনার কি রকের কিংবদন্তি বা এর সাথে সম্পর্কিত অন্য কোনো পৌরাণিক প্রাণী সম্পর্কে আরও কিছু জানতে চান?